আজ আমরা দেখব সাংবাদিক নুরুল কবিরের এক বিশ্লেষণ, যা বলছে বাংলাদেশ এক গভীর রাজনৈতিক সংকটের আগুনে জ্বলছে। চলুন ব্যবচ্ছেদ করে দেখি। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক পরিকল্পিত ষড়যন্ত্রের জাল কিভাবে পুরো দেশকে অস্থির করে তুলেছে। উদ্দেশ্য ছিল তাদের ভেতরে পুড়িয়ে মারা। এই একটা কথাই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংকটের ভয়াবহতা তুলে ধরে। এটা কোনো সাধারণ সহিংসার অভিযোগ না, এটা একটা ঠান্ডা মাথার পরিকল্পনার অভিযোগ, যা করা হয়েছিল গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য। আর এই অভিযোগ দিয়েই আমাদের আজকের বিশ্লেষণ শুরু হচ্ছে। সূত্র যা বলছে সেটা হলো, ব্যাপারটা শুধু ভবনে আগুন লাগানো বা ভাঙচুরে থেমে থাকেনি। এটা ছিল আসলে সংবাদপত্রের স্বাধীনতার ওপর এক মারাত্মক আঘাত, আর এর চূড়ান্ত লক্ষ্য ছিল সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারা। ভাবুন তো একবার, আগুন যখন দাও দাও করে জ্বলছে, তখন প্রায় ২৮ জন গণমাধ্যম কর্মী ভেতরে আটকা পড়েছিলেন। আর অভিযোগ উঠছে যে দমকল বাহিনীকে নাকি ঘটনাস্থলে ঢুকতেও বাধা দেওয়া হচ্ছিল। কিন্তু আসল প্রশ্নটা হলো, যখন দেশের অন্যতম প্রধান সংবাদপত্রের অফিসে আগুন জ্বলছে, তখন রাষ্ট্রযন্ত্র ঠিক কী করছিল? কেন সময় মতো ব্যবস্থা নেওয়া হলো না? এই যে নিষ্ক্রিয়তা, এর পেছনে কি শুধুই অক্ষমতা, নাকি কোনো গভীর ষড়যন্ত্র? উত্তরটা খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, সেই ঘটনায় যা এই আগুনের স্ফুলিঙ্গ প্রথম জ্বেলেছিল। সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা হত্যাকাণ্ড। রাজনৈতিক কর্মী ওসমান হাদির মৃত্যুটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটাই ছিল সেই স্ফুলিঙ্গ যা পুরো দেশে সহিংসতার আগুন জ্বালিয়ে দেয়। চলুন এই ঘটনার গভীরে গিয়ে দেখি কিভাবে তার মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল। ওসমান হাদি কিন্তু কোনো সাধারণ কর্মী ছিলেন না, তিনি ছিলেন একজন ডানপন্থী মতাদর্শের ধারক। কিন্তু বক্তার মতে তার বিরোধীরাও তার দেশপ্রেম আর আদর্শের প্রতি নিষ্ঠাকে সম্মান করত। তার কথা আর কাজের মধ্যে একটা মিল ছিল, যা তাকে অনেকের চোখেই আলাদা করে তুলেছিল। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা তৈরি হয় যে ওসমান হাদি নিজে গণমাধ্যমের ওপর হামলার নিন্দা করতেন। তার মৃত্যুর প্রতিশোধ নিতে কেন সেই গণমাধ্যমের ওপরেই হামলা চালানো হলো? সূত্র বলছে এর পেছনে ছিল এক গভীর রাজনৈতিক চাল, মানে হাদির আদর্শকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার এক ষড়যন্ত্র। তাহলে কি ওসমান হাদির মৃত্যুকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে? এই অংশে আমরা দেখব কিভাবে তার রেখে যাওয়া আদর্শকেই যেন ছিনতাই করা হয়েছে। বক্তার মতে এই সহিংসতা হাদির প্রতি কোনো শ্রদ্ধা জানানো নয়, বরং এটা তার আদর্শের সঙ্গে এক চরম বিশ্বাসঘাতকতা। দেখুন, বৈপরীত্যটা একদম পরিষ্কার। একদিকে ওসমান হাদি নিজের নির্বাচনের পক্ষে কথা বলছেন, সহিংসতা এড়ানোর কথা বলছেন, আর অন্যদিকে তার নাম ব্যবহার করেই একদল লোক ঠিক তার উল্টো কাজটা করছে, সহিংসতা ছড়িয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এই বৈপরীত্যই কিন্তু একটা বড় ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত দেয়। সর্প হইয়া দংশন করা, ওঝা হইয়া ঝাড়া। বক্তা এই পুরনো প্রবাদটা ব্যবহার করে জামায়াতে ইসলামীর দ্বিমুখী নীতির দিকে আঙুল তুলেছেন। তার অভিযোগটা হলো, এই দলটা একদিকে মুখে হামলার নিন্দা করছে, শান্তির কথা বলছে, আর অন্যদিকে তাদের কর্মীরাই নাকি পর্দার আড়াল থেকে এই সহিংসতাগুলো চালাচ্ছে। তো গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই যে বিশৃঙ্খলা, এটাকে বিক্ষিপ্ত কোনো রাগ বা ক্ষোভ হিসেবে দেখানো হচ্ছে না, বরং এটাকে দেখানো হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে লাইনচ্যুত করার জন্য একটা পরিকল্পিত রাজনৈতিক কৌশল হিসাবে। সংবাদপত্রের অফিসে আগুন লাগানোর ঘটনাটা আসলে ছিল হিমশৈলের চূড়া মাত্র। এর নিচে লুকিয়েছিল নৃশংসতার এক ভয়ঙ্কর ধারা। এই অংশে আমরা দেখব কিভাবে আগুন আর রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তাকে কাজে লাগিয়ে একের পর এক হামলা চালানো হয়েছে, যা খুবই উদ্বেগজনক একটা প্যাটার্নের দিকে ইঙ্গিত করে। এই তালিকার শুরুতেই আসে গণমাধ্যমের উপর সেই হামলা। পদ্ধতি ছিল আগুন লাগিয়ে আতঙ্ক তৈরি করা। প্রত্যক্ষদর্শীরা ছাত্র শিবির ও হিজবুত তাহরিরের মতো সংগঠনের সদস্যদের জড়িত থাকার কথা বলেছেন, যা থেকে বোঝা যায় এই সহিংসতার পেছনে একটি সংগঠিত শক্তি কাজ করছে। এরপরের ঘটনাটা ময়মনসিংহের, যেখানে দিনের আলোয় এক ব্যক্তিকে পিটিয়ে আর পুড়িয়ে মারা হয়। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তার পরিবার প্রমাণ সহ দেখিয়েছে যে সেটা ছিল পুরোপুরি ভিত্তিহীন। কিন্তু উন্মত্ত জনতার সামনে আইন যেন অসহায় হয়ে পড়েছিল। আর সব শেষে একটা শিশুকে হত্যা, যেখানে আবারও আগুনকেই অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার জন্য। বক্তার মতে এই সব ঘটনার মধ্যে একটা সাধারণ যোগসূত্র স্পষ্ট: আগুন দিয়ে সহিংসতা আর রাষ্ট্রযন্ত্রের সেটা থামাতে চূড়ান্ত ব্যর্থতা। এই সমস্ত সহিংসতা, ষড়যন্ত্র আর নিষ্ক্রিয়তা সব মিলিয়ে বাংলাদেশকে এক ক্রান্তি লগ্নে, মানে একটা টার্নিং পয়েন্টে এনে দাঁড় করিয়েছে। দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এখন যেন একটা সুতোর উপর ঝুলছে।
চলুন দেখি এই সংকট থেকে বেরোনোর পথ কি আর সামনেই বা কি অপেক্ষা করছে। এই সংকটময় পরিস্থিতিতে বক্তা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকার বদলে পথে নামার আহ্বান জানাচ্ছেন। তার প্রস্তাবনাটা খুব পরিষ্কার। নির্বাচন বানচালের ষড়যন্ত্রকে চিহ্নিত করতে হবে, গণতন্ত্রের পক্ষের সমস্ত শক্তিকে নিয়ে একটা বৃহত্তর জোট বানাতে হবে এবং সম্মিলিতভাবে রাস্তায় নেমে এই ত্রাসের রাজত্ব মোকাবেলা করতে হবে। আর এর চূড়ান্ত শিক্ষা হল এক কঠোর সতর্কবার্তা। যে প্রতিষ্ঠানগুলোর ওপর দেশের গণতান্ত্রিক উত্তরণ রক্ষা করার কথা ছিল, তারাই এখন এর সম্ভাব্য ব্যর্থতার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠছে। শেষ পর্যন্ত লড়াইটা গণতন্ত্র আর ষড়যন্ত্রের মধ্যেই। একদিকে নির্বাচন বানচালের চেষ্টা, অন্যদিকে গণতন্ত্র রক্ষার আকুতি। প্রশ্ন একটাই, ১৭ কোটি মানুষের ভাগ্য নির্ধারণের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কারা? গণতন্ত্র কি পারবে এই অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে?